ভারতবর্ষে সম্রাট শের শাহের অমর কীর্তি। সুন্দর এই প্রতিবেদনটি লিখেছেন হাদিউল ইসলাম। শের শাহ ভারতবর্ষের সম্রাট 1540 থেকে 1545 ও সুর রাজবংশের প্রতিষ্ঠাতা। 1538 খ্রিস্টাব্দে শের খান বাংলা আক্রমণ করে সুলতান মাহমুদ শাহকে পরাজিত করেন, কিন্তু মুঘল সম্রাট হুমায়ুন বাংলা অভিমুখে অগ্রসর হলে শের খান বাংলা ত্যাগ করেন। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে বক্সারের কাছে হুমায়ুনকে পরাভূত করে তিনি শাহ উপাধি গ্রহণ করেন এবং বাংলা পুনর্দখল করে খিজির খানকে এর শাসনকর্তা নিযুক্ত করেন। পরবর্তী বছর আবার হুমায়ুনকে পরাজিত ও ভারতবর্ষ থেকে বিতাড়িত করে তিনি দিল্লির সিংহাসন অধিকার করেন। সুলতান পুলিশ ব্যবস্থার পুনর্বিন্যাস করেন। গ্রাম প্রধানদের তিনি দায়িত্ব দেন নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা বিধানের এবং মুহতাসিবদের গ্রাম প্রধানদের তিনি দায়িত্ব দেন নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা বিধানের এবং মুহতাসিবদের সহায়তায় তিনি মদ্যপান ও ব্যভিচারের মতো অপরাধ দমন করেন। তিনি একটি শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী ও দক্ষ গুপ্তচর দল পোষণ করতেন। ন্যায় বিচারের প্রতি ছিল তার প্রবল অনুরাগ। সুলতান ছিলেন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলায় সর্বোচ্চ বিচারক। তার পরবর্তী অধস্তন বিচারক ছিলেন কাজী উল কুজ্জাত। পরগনাগুলোতে কাজী ফৌজদারি মামলার বিচার করতেন আর দেওয়ানি মামলার বিচারক ছিলেন আমিন। হিন্দুদের দেওয়ানি মামলার বিচার করতেন পঞ্চায়েতরা। মাত্র 5 বছরের স্বল্পকালীন শাসনে শের শাহ সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা বিধান করে প্রশাসনকে পুনর্বিন্যাস করেন। তিনি তার সাম্রাজ্যকে 47টি সরকারে এবং প্রতিটি সরকারকে কয়েকটি পরগনায় বিভক্ত করেন। এই প্রশাসনিক ব্যবস্থায় বাংলায় 19টি সরকার ছিল। তিনি সাম্রাজ্যের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপন এবং এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সুযোগ সুবিধার জন্য সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। এগুলোর মধ্যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সড়কি আজম নামে অভিহিত রাস্তাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশাল রাস্তা ছিল 1500 ক্রোশ রোয়ে। এই দীর্ঘ রাস্তা বাংলাদেশের সোনারগাঁও থেকে সিন্ধুদেশ পর্যন্ত ছিল। বাংলাদেশের সোনারগাঁও থেকে সিন্ধু দেশ পর্যন্ত চলে গেছে। সোনারগাঁও থেকে পাকিস্তানের পাঞ্জাবের মুলতান পর্যন্ত 4800 কিলোমিটার দীর্ঘ সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত। শের শাহের শাসনামলে 1540 থেকে 1545 কৃষি ও শিল্পের উন্নয়নে শের শাহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। শের শাহের বড় কৃতিত্ব ছিল ভূমি ব্যবস্থায় সংস্কার সাধন। ক ভূমি রাজস্ব ব্যবস্থার উন্নয়নের উদ্দেশ্যে শের শাহ ভূমি জরিপের ব্যবস্থা করেন। ফলে প্রকৃত আবাদি ভূমির পরিমাণও স্থির করা সম্ভব হয়। আবাদি ভূমিকে তার উৎপাদিকা শক্তি অনুসারে উত্তম, মধ্যম ও নিম্নতম এই 3 ভাগে ভাগ করা হয়। পরে এর উৎপাদনের গড় নির্মাণ করে উৎপাদিত ফসলের অংশ রাজস্ব হিসেবে ধার্য করা হয়। ধার্যকৃত রাজস্ব কৃষকরা ফসলের দ্বারা বা দেয় ফসলের বাজার মূল্যে নগদ অর্থ দ্বারা প্রদান করতে পারতেন। খ
কবুলিয়ত ও পাট্টা প্রথা প্রচলন। শের শাহ সর্বপ্রথম কবুলিয়ত ও পাট্টা প্রথা প্রচলন করেন। কৃষকরা তাদের অধিকার, দাবি ও দায়িত্ব বর্ণনা করে কবুলিয়ত নামক দলিল সম্পাদন করে দিতেন, আর সরকারের পক্ষ থেকে জমির ওপর কৃষকের স্বত্ব স্বীকার করে পাট্টা দেওয়া হতো। এই প্রথা নিঃসন্দেহে ভূমিতে রাষ্ট্র ও প্রজার স্বত্ব নির্ধারিত করে। গ. রাজস্ব আদায়ে কর্মচারী নিয়োগ। শের শাহ রাজস্ব আদায়ে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। আমিন, মুকাদ্দাম, চৌধুরী, পাটওয়ারি, কানুনগো প্রভৃতি কর্মচারী নিযুক্ত করে তিনি নির্ধারিত রাজস্ব আদায়ের সুবন্দোবস্ত করেন। রাজস্ব বিভাগের কর্মচারীদের প্রতি শের শাহের কড়া নির্দেশ ছিল সময়মতো নির্ধারিত রাজস্ব যেন আদায় করা হয়। ঘ. রাজস্ব আদায়ে উদারতা প্রদর্শন। শের শাহ প্রজাহিতৈষী শাসক ছিলেন। রাজস্ব নির্ধারণ ও আদায়ের ব্যাপারে রাজা প্রজার স্বার্থ অভিন্ন বলে মনে করা হতো। প্রজাদের প্রতি রাজস্ব আদায়কালে যেন অহেতুক অত্যাচার, উৎপীড়ন করা না হয় তার জন্য রাজস্ব কর্মচারীদের সতর্ক করে দেওয়া হতো। জমির রাজস্ব নির্ধারণের ব্যাপারে যথাসম্ভব উদারতা এবং রাজস্ব আদায়ের সময় কঠোরতা প্রদর্শন করা ছিল শের শাহের রাজস্ব সংস্কারের মূল নীতি। অবশ্য অনাবৃষ্টি বা অতিবৃষ্টির ফলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের কর ভার থেকে রেহাই দেওয়ারও ব্যবস্থা করা হয়। সূত্র: ইসলামের অর্থনৈতিক ইতিহাস, ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম।